প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে যেমন ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, বৈধভাবে চেম্বার চালানোর জন্য এগুলা প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র। যেমন যেখানে আমরা ব্যবসা বাণিজ্য করব সেইখানের জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। যদি কেউ ইউনিয়ন পর্যায়ে চেম্বার দিয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্সটা নিতে হবে। যদি কেউ পৌরসভা এরিয়ার মধ্যে হয় তাহলে তার পৌরসভার আন্ডার থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আবার ড্রাগ লাইসেন্স আপনাকে শুরুতেই দেবে না। ড্রাগ লাইসেন্সের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এগুলো আমি একটু পরে আলোচনায় আসতেছি। তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেমন আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, পড়েছেন কলেজ থেকে পাশ করার পর আপনাকে কী কী ডকুমেন্টগুলো দেবে। কলেজ থেকে পাশ করার পর 4টা বর্ষের মার্কশিট দেবে, তারপরে কলেজের প্রশংসাপত্র দেবে, ইন্টার্নের সামরিক সনদপত্র দেবে আর ইন্টার্নশিপ সনদপত্র দেবে। এই কাগজগুলো কলেজ থেকে আপনাকে দেবে। আর এইগুলো কাগজ নেওয়ার পরে হচ্ছে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সনদের ফিটা আমি জানিয়ে দিচ্ছি। সনদ অর্থাৎ সার্টিফিকেট তোলার জন্য সনদের সাধারণ ফি হচ্ছে এটা বিনামূল্যে দেয়। আর ইংরেজিটা যদি আপনারা নিতে চান তাহলে 100 টাকা। আর যদি জরুরি ফি হয় যে ইমার্জেন্সি আমার দরকার সার্টিফিকেটটা, তাহলে 300 টাকা। ইংরেজির জন্য সার্টিফিকেট বাবদ ফি হচ্ছে 300 টাকা। আর এটার আগে যেটা থাকে হলো ছাত্র রেজিস্ট্রেশন। অনেকে প্রশ্ন করে যে ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি আমি প্র্যাকটিস করতে পারবো? এটা হলো চিকিৎসক রেজিস্ট্রেশন কার্ড। এটা হলো পরবর্তীতে। এই কার্ডের জন্য সার্টিফিকেট পাওয়ার পরে আপনার আবেদন করতে হবে। এই যে চিকিৎসক রেজিস্ট্রেশন কার্ড, এটার আবেদনের চার্জটা আমি জানিয়ে দিচ্ছি। চিকিৎসক রেজিস্ট্রেশন সনদের জন্য নির্ধারিত ফি 2000 টাকা। পে অর্ডার বা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অনুকূলে আবেদনের সাথে দাখিল করতে হবে। জরুরি ভিত্তিতে সনদ গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি এর সাথে 1500 টাকা অর্থাৎ 1500 টাকা যোগ করতে হবে। যাদের জরুরি প্রয়োজন অর্থাৎ 4000 টাকাতে আপনার হয়ে যাবে। বোর্ড কাউন্সিল এক্সট্রা কোনো টাকা নেয় না। কাউন্সিলে আমার এক্সট্রা কোনো টাকা প্রয়োজন হয় না। আমি বেশ কয়েকজনকে এনে দিয়েছি, এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয়নি। এই 2টা কাগজ পাওয়ার পরে হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন। এবার মানসিকতা থাকতে হবে, চিকিৎসককে শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে চিকিৎসাকে দেখলে হবে না, না দেখে সেবার মাধ্যমে হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। যে হোমিওপ্যাথি একটা ব্যবসায়ের মাধ্যম না, এটা সেবার একটা মাধ্যম, মানুষের সেবা করার একটা সুযোগ সৃষ্টি হওয়া। আপনি ইচ্ছা করলেই যদি চাকরি করেন 10 জন 20 জন 50 জন মানুষের সেবা করতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে হোমিওপ্যাথিতে এসে 5 জন 10 জন 20 জন মানুষ ফ্রিতে বিনামূল্যে আপনি দেখতে পারবেন, রোগীদের সেবা করতে পারবেন। সেই মানসিকতাটা আমাদের থাকতে হবে। কোনো অসহায় বা দরিদ্র রোগী আসলে সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করতে হবে, এতে বরকত আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আসুন আমরা দেখি যে ড্রাগ লাইসেন্স করার ক্ষেত্রে যেটা বলেছিলাম শুরুর দিকে, ড্রাগ লাইসেন্স আমরা কিভাবে করব এই বিষয় নিয়ে এবং এর প্রক্রিয়াটা কি কাগজ প্রয়োজন হয় ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে সেটা। যেমন এখানে ট্রেড লাইসেন্সের ফটোকপি ফার্মেসির নামে, তারপরে যে যার ফার্মেসি তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মূল কপি, তারপর ফার্মাসিস্ট হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি সহ ফটোকপি, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সনদ, দোকান ভাড়ার চুক্তিনামার ফটোকপি 300 টাকার স্ট্যাম্পে, দোকানের 2 কপি ছবি 4 সাইজের, পূরণকৃত ফর্ম 7 নং ফর্ম, সঠিক কোডে জমাকৃত ট্রেজারি চালানের মূল কপি। বাস। আমাদের জন্য কোনটা, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক, হার্বাল, এটার জন্য পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার জন্য ফি হচ্ছে 2000 টাকা। পৌরসভা এবং মেট্রোপলিটন অর্থাৎ থানা পর্যায়ে যারা এবং জেলা পর্যায়ে যারা, মেট্রোপলিটন পর্যায়ে যারা, তাদের জন্য 2000 টাকা। ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত এলাকার জন্য ফি অনলি 1000 টাকা। ইউনিয়ন কাউন্সিলে যারা আছে তাদের ফি হচ্ছে অনলি 1000 টাকা। আর এটার সাথে হলো 15% ভ্যাট, তাহলে 2000 টাকা 15% ভ্যাট 300 টাকা। আর একটা বিষয় আপনারা রাখবেন চেম্বারে, যেমন এই যে বাংলাদেশ গেজেট, ডাক্তারি নাম নিয়ে যে এত ঝামেলা, কোনো ম্যাজিস্ট্রেট হয়তো বলতেও পারে যে আপনি ডাক্তার লেখেন কোন হিসেবে, কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে। আমাদের যে গেজেট পাস হয়েছে, এই যে সোমবার 13 নভেম্বর 2023, এই যে গ্যাজেটের মধ্যে উল্লেখ করা আছে সুন্দর করে যে হোমিওপ্যাথিক ডাক্তাররা নামের আগে ডাক্তার লিখতে পারবেন কি পারবেন না। এই জন্য গ্যাজেটের কপিটা আমাদের চেম্বারে সুন্দর করে সাজিয়ে রাখা বা চেম্বারে রেখে দেওয়া দরকার, যাতে কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি আসে তাহলে আমরা দেখাতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজ 2রা ফেব্রুয়ারি 2026, রোজ সোমবার। আমাদের পিওর হোমিওপ্যাথিক লার্নিং অ্যান্ড চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের সকল পার্টিসিপেন্ট ডক্টরগণ এবং শিক্ষার্থীবৃন্দকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছেন।
ক্লাসটি সঞ্চালিকার দায়িত্বে আছি আমি ডক্টর খাদিজা আক্তার মায়া। আর ক্লাসটি সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন আমাদের স্বনামধন্য চিকিৎসক, লেখক ও গবেষক জনাব ডক্টর মোহাম্মদ গুলাম রব্বানী স্যার। আজ ক্লাস 3 এর বিষয়বস্তু হচ্ছে চেম্বার সাজানো ও প্রয়োজনীয় ডকুমেন্টস। আমরা এখন আমাদের মূল ক্লাস আলোচনায় চলে যাব। আমাদের সম্মানিত স্যার যদি রেডি থাকেন আমাদের ক্লাসটি শুরু করতে পারেন। প্লিজ স্যার, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ স্যারকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে চেম্বার ম্যানেজমেন্ট বিষয়ক, অর্থাৎ আমরা চেম্বার কেমন জায়গায় নিব, কীরকম পরিবেশ, চেম্বারের জন্য কীরকম ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, কাগজপত্র দিয়ে এগুলো কিভাবে ম্যানেজ করব, অনেকে এই বিষয়ে জানে না। মূলত তাদের জন্য বেশ সহায়ক হবে ক্লাসটি আজকের, এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলবো। যেমন অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাগ লাইসেন্স, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, সার্টিফিকেট, এগুলো উত্তোলন করা। এগুলা যারা সহজে উত্তোলন করতে পারে না তাদের ধর্ণা ধরতে হয় অন্যদের জন্য, অন্যদের দ্বারস্থ হতে হয়। এটা আসলে কিভাবে আমরা সঠিক পন্থায় এবং বৈধ পন্থায় আমরা তুলব এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে হচ্ছে আমাদের চেম্বারটা যে আমরা নিব, কলেজ থেকে পাশ করে যে সার্টিফিকেট অর্জন করব, তারপরে যে চেম্বারটা নিব, কেমন পরিবেশে নিব, কেমন জায়গাতে আমরা চেম্বার নিব। চেম্বার এরকম জায়গায় হতে হবে যেখানে যাতায়াত রোগীদের সহজ হবে, যাতায়াত করাটা অনেক সহজ হবে। এরকম একটা সুন্দর জায়গায় চেম্বার ঘন ঘন পরিবর্তন করা যাবে না, স্থান পরিবর্তন করা যাবে না। যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে আমাদের রোগী নষ্ট হবে, রোগীরা নিয়মিত আসবে না, রোগীরা ডাক্তার সম্পর্কে একটি নেগেটিভ ধারণা পোষণ করবে। এই জন্য যেখানে আমরা চেম্বার শুরু করব ইনশাল্লাহ নির্দিষ্ট ওই জায়গাতেই আমরা প্র্যাকটিস করব, দীর্ঘদিন ওই জায়গাতেই প্র্যাকটিস করব। এবং চেম্বারে আসবাবপত্রগুলো খুব সুন্দর, পরিপাটি, গোছানো, সাজানো গোছানো থাকতে হবে এবং টিপটপ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চিকিৎসককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আর যে জিনিসপত্রগুলো সেগুলোও চাকচিক্য দেখার মতো, অর্থাৎ সাধ্যের মধ্যে যতটুকু করা যায় ওই রকমভাবে করতে হবে। ওষুধের সেলফগুলো সেই সেলফগুলো আমরা এমন জায়গাতে রাখবো যে জায়গাতে আলো বাতাস প্রবেশ করে, রোদের আলো না যায়, রোদের আলোটা যাতে না যায় এরকম জায়গাতে আমরা ওষুধের বাক্সটা রাখবো। কারণ আমরা তো বিশুদ্ধ হোমিওপ্যাথি প্র্যাকটিস করব, সিঙ্গেল মেডিসিন প্র্যাকটিস করব, সূক্ষ্ম মাত্রায় প্র্যাকটিস করব। হোমিওপ্যাথিক সূক্ষ্ম মাত্রার ওষুধের ক্রিয়া অনেক সময় বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তার মধ্যে যদি রোদের আলোটা ডাইরেক্ট ওষুধের মধ্যে পতিত হয়, যদি উগ্র গন্ধযুক্ত আতর, পারফিউম ওষুধের সাথে লেগে যায়, তারপরে ধুলাবালি, এরকম বিভিন্ন কারণে ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই সমস্ত বিষয় থেকে সাবধান রাখবো, ওষুধকে সাবধানে রাখবো। চেম্বারে যাতে সূর্যের আলোটা সরাসরি ওষুধের মধ্যে না যায় এই দিকটা বিশেষ করে খেয়াল রাখবে, এবং আলো বাতাস চলাচল করে একদম ভেজা স্যাঁতসেঁতে স্থানে আমরা ওষুধগুলো রাখবো না। ওষুধকে আমরা সুন্দরভাবে সাজাবো, আলফাবেটিক্যালি সাজাতে পারি। যেমন এ সিরিয়াল থেকে শুরু করে অ্যাব্রোটেনাম, এসিডফস, তার একোনাইট, এরকম আলফাবেটিক্যালি ডিকশনারি যেভাবে সাজানো রয়েছে ওইভাবে আমরা বক্সেও বড়িতে যে ওষুধ প্রিজার্ভ করে রাখবো। আমরা তো জার্মানি লিকুইড ফাইলটা কিনবো যদি যারা শততমিক ব্যবহার করি, আর যারা 50 সহস্রতমিক করি তারা তো ডাইরেক্ট পিল কিনবো। কিন্তু শততমিক ব্যবহার করলেই যে 50 সহস্রতমিককে দুর্নাম করতে হবে বা 50 সহস্রতমিক করি বলেই শততমিক করা যাবে না, এরকমটি না। আমাদের পূর্ববর্তী ডাক্তারগণ শততমিক পদ্ধতি বেশি ব্যবহার করেছেন। আগের যে ডাক্তাররা ছিল, হ্যানিম্যানের পরবর্তী ডাক্তাররা, হেরিং, কেন্ট, ন্যাশ, অ্যালেন, বরি, ক্লার্ক, ফ্যারিংটন, এই সমস্ত ডাক্তারগণ শততমিক ওষুধ ব্যবহার করেছেন এবং সূক্ষ্মমাত্রায় ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছেন বলেই আজকে আমরা এই বাংলাদেশে বসে হোমিওপ্যাথি পাচ্ছি। এই জন্য আমরা কোনো পদ্ধতির ওষুধকেই নিন্দা করব না, কখনোই করব না। একদম গোড়া হওয়া যাবে না, যে কট্টরপন্থী, সেই কট্টরপন্থী হওয়া যাবে না। আমাদেরকে হ্যানিম্যানের অনুসারী হতে হবে। হ্যানিম্যান যে সিঙ্গেল মেডিসিনের কথা বলেছেন, সূক্ষ্মমাত্রায় ব্যবহারের কথা বলেছেন, আমরা সেইভাবে ওষুধ প্রয়োগ করব। এই জন্য যারা শততমিক ওষুধ ব্যবহার করবেন বা করেন তারা অবশ্যই পিলে ব্যবহার করবেন, অর্থাৎ
যে লিকুইড ফর্মটা আমরা কিনেছি সেই লিকুইড ফর্মটা থেকে বড়িতে সংরক্ষণ করব। সেই বড়িগুলো কাঠের বক্সে বা আলমিরাতে আমরা রাখবো, আলফাবেটিক্যালি রাখবো। যেমন এই সিরিয়াল থেকে শুরু করে 2টা 3টা 4টা পাওয়ার এক সিরিয়ালে রাখলাম, তারপরের মেডিসিন 2টা 3টা 4টা পাওয়ার এক সিরিয়ালে রাখলাম, এভাবে রাখতে পারেন। অথবা 30 শক্তির সবগুলো ওষুধ এক সিরিয়ালে, আবার 200 শক্তির সবগুলো ওষুধ এক সিরিয়ালে, আবার 1000 শক্তির সবগুলো ওষুধ এক সিরিয়ালে, এইভাবে রাখতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী সুবিধা মতো রাখতে পারেন চেম্বারে, এইভাবে রাখতে পারেন। তারপর চেম্বারে যে রোগীরা আসবে, রোগীদের যদি সিরিয়াল হয়, সিরিয়াল মেনটেন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা। আগে যেমন সিরিয়াস রোগী, তাকে অবশ্যই আগে প্রাধান্য দিতে হবে। তারপর কেস টেকিং করার সময় রোগীকে পর্যাপ্ত সময় দিতে হবে, অর্থাৎ আমরা যে রোগীলিপিটা করব সেই রোগীলিপিটা যাতে সঠিক হয়, হোমিওপ্যাথিক রোগীলিপি হয়। এই জন্য রোগীদেরকে আগে হোমিওপ্যাথিক সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে হবে যে অন্য প্যাথিতে যেরকম আপনার রোগ নির্ণয় করবে, প্যাথোলজিক্যাল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় পাঠাবে, তারপর রিপোর্ট দেখে তারপরে আপনার জন্য ওষুধ নির্বাচন করবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথির টোটাল প্যাথির পদ্ধতিটাই আলাদা, অর্থাৎ এই সিস্টেমটাই আলাদা। অন্য প্যাথির সাথে আমাদের এই প্যাথির একই রকম না, সেম না, টোটালি আলাদা। দিন রাতের মতো, দিনের আগমনে যেমন রাত বিদায় হয়, রাতের আগমনে দিন বিদায় নেয়, এই রকম। তো আমাদের চিন্তা ভাবনায় রোগ সম্পর্কে চিন্তা করা যাবে না। হোমিওপ্যাথিক হলে লক্ষণ ভিত্তিক চিন্তা করতে হবে। রোগীকে বলতে হবে আপনার যা যা সমস্যা আছে সব সমস্যা আমাকে বলবেন এবং ধীরে ধীরে বলবেন, আমি সব কাগজে লিপিবদ্ধ করব। সেই সময়টা আপনি আমাকে দেবেন এবং আপনার সুবিধা, আপনার জন্যই আমি এই কষ্ট পরিশ্রম করব। রোগীকে বুঝিয়ে তারপর আমরা রোগীলিপি যে করব, তাহলে আমরা সফল হতে পারবো। রোগীলিপি থেকে একটা লক্ষণ, একটা ওষুধ নির্বাচন করতে পারবো রোগীর পিকুলার লক্ষণ বাছাই করে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট, যে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট চেম্বারের জন্য। যেমন প্রেসক্রিপশন প্যাড রাখাটা দরকার, কারণ আইনের জটিলতা বা ঝামেলা এড়াতে আমরা প্যাড ব্যবহার করতে পারি। প্রেসক্রিপশন করার জন্য একটি প্যাড ব্যবহার করতে পারি। তারপর কেস টেকিংয়ের জন্য আমাদের প্রয়োজনীয় যে কাগজগুলো আছে সেই কাগজগুলো রাখতে হবে। এবং কেস টেকিং কীভাবে করব সেটা আমরা সামনের যে ক্লাসগুলো হবে, অর্গাননের যে 83 থেকে 104 পর্যন্ত সূত্রগুলো নিয়ে যখন আলোচনা হবে, তখন আমরা একটি সঠিক রোগীলিপি কীভাবে করব এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে যেমন ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, বৈধভাবে চেম্বার চালানোর জন্য এগুলো প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র। যেমন যেখানে আমরা ব্যবসা বাণিজ্য করব সেইখানের জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। যদি কেউ ইউনিয়ন পর্যায়ে চেম্বার দিয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্সটা নিতে হবে। যদি কেউ পৌরসভা এরিয়ার মধ্যে হয় তাহলে তার পৌরসভার আন্ডার থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আবার ড্রাগ লাইসেন্স আপনাকে শুরুতেই দেবে না। ড্রাগ লাইসেন্সের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, এগুলো আমি একটু পরে আলোচনায় আসতেছি। তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেমন আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, পড়েছেন কলেজে, কলেজ থেকে পাশ করার পর আপনাকে কী কী ডকুমেন্টগুলো দেবে। কলেজ থেকে পাশ করার পর 4টা বর্ষের মার্কশিট দেবে, তারপরে কলেজের প্রশংসাপত্র দেবে, ইন্টার্নের সামরিক সনদপত্র দেবে আর ইন্টার্নশিপ সনদপত্র দেবে। এই কাগজগুলো কলেজ থেকে আপনাকে দেবে। আর এইগুলোর কাগজ নেওয়ার পরে হচ্ছে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। কলেজে না, সেটা আবেদন করতে হবে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে। আমি আপনাদেরকে ফর্মটা দেখাচ্ছি, যে এই ফর্মটা নিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই ফর্মটা কলেজে থেকেই দিয়ে দিবে আপনাদেরকে। যদি কলেজ থেকে নিয়ে নেন তো কলেজ থেকে দিতে পারে, আর না হলে আমি সবার সাথে শেয়ার করব এটা, যে এই আপনারা এটা থেকেও নিতে পারেন। এই যে এটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্ট্রেশনের আবেদন ফর্ম, চিকিৎসক রেজিস্ট্রেশনের এটা হলো পরে, এটা হলো আগে। ডিএইচএমএস সনদ নম্বরপত্রের জন্য আবেদন ফর্ম, ডিএইচ সনদ বা নম্বরপত্রের জন্য এটা হলো আবেদন ফর্ম। এটা 2 পৃষ্ঠার বা এপিটোপিটের মধ্যে হয়। এই যে এখানে সনদের জন্য কত টাকা ফি, সনদের ফিটা আমি জানিয়ে দিচ্ছি। সনদ অর্থাৎ সার্টিফিকেট তোলার জন্য সনদের সাধারণ ফি হচ্ছে, এটা বিনামূল্যে দেয়। আর ইংরেজিটা যদি আপনারা নিতে চান তাহলে 100 টাকা। আর যদি জরুরি ফি হয়, যে ইমার্জেন্সি আমার দরকার সার্টিফিকেটটা, তাহলে 300 টাকা। ইংরেজির জন্য সার্টিফিকেট বাবদ ফি হচ্ছে 300 টাকা। ইংরেজির জন্য সার্টিফিকেট অর্থাৎ ডিএইচএম এর যে সার্টিফিকেটটা আমরা তুলব সেটার ফি 300 টাকা, অনলি 300 টাকা। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। আর যে প্রয়োজনীয় কাগজগুলো, এটা কোনটা কোনটা প্রয়োজনীয় কাগজ লাগবে এটা ফর্মের পিছন সাইডে দেওয়া থাকে।
এই যে প্রয়োজনীয় কাগজগুলো অ্যাটাচ করে, এটার সাথে অ্যাটাচ করে তারপরে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করার পরে হচ্ছে যার যার প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল তার কাছ থেকে এই যে এখানে সাইন আনতে হবে। এখানে সাইন আনার পরে ফর্মটা সহ আপনার যে প্রয়োজনীয় কাগজগুলো সব ফটোকপি সহ সত্যায়িত করে সেগুলো, এবং ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি 3টা বা 4 কপি ছবি সহ আপনারা বোর্ডে পাঠিয়ে দেবেন, অর্থাৎ কাউন্সিলে পাঠিয়ে দেবেন। বর্তমানের এটা পাঠিয়ে দিতে পারেন আপনারা সহকারী রেজিস্ট্রার বরাবর অথবা রেজিস্ট্রার বরাবর। তাদের নাম্বার অ্যাড্রেস আমি দিয়ে দিব আপনাদেরকে সবাইকে। তো এই ঠিকানা বরাবর পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে হচ্ছে সার্টিফিকেট সাধারণত 15 দিন, 1 মাস, 1.5 মাস এর মধ্যেই পেয়ে যাবেন সার্টিফিকেটটা। আর হচ্ছে সার্টিফিকেট পাওয়ার পরে হচ্ছে এই ফরম্যাটের প্রয়োজন হবে, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসক রেজিস্ট্রেশন আবেদন ফরম। হোমিওপ্যাথিক চিকিৎসকদের যে রেজিস্ট্রেশন, চিকিৎসক রেজিস্ট্রেশন। আর এটার আগে যেটা থাকে হলো ছাত্র রেজিস্ট্রেশন। অনেকে প্রশ্ন করে যে ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি আমি প্র্যাকটিস করতে পারবো, এটা বলে থাকেন, কিন্তু এটা করতে পারবেন না। ওইটা হলো আপনাদের ছাত্রত্ব, ছাত্র রেজিস্ট্রেশন কার্ড। এই যে এরকম যে কার্ডটা, এটা হচ্ছে ছাত্র রেজিস্ট্রেশন কার্ড, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড। এই কার্ড হলো ছাত্রদের জন্য। তারপর আপনাদেরকে দেবে ইন্টার্নশিপ সনদপত্র। এরকম বর্তমানের খুব সুন্দর হয়েছে, আপগ্রেড হয়েছে বর্তমানের যে ইন্টার্নশিপ সনদপত্র। তারপর প্রশংসাপত্র, এই যে এরকম এই প্রশংসাপত্র এগুলো দিবে। তারপরে হচ্ছে সার্টিফিকেট দিবে। এই যে এটা ছিল সার্টিফিকেটের কপি, ফটোকপি। এরকম সার্টিফিকেট দেবে। বর্তমানের সার্টিফিকেটগুলো অনেক আপডেট, বেশ সুন্দর, হাতে লেখা নেই কোনোটা। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, এই যে এরকম রেজিস্ট্রেশন কার্ড। এটা হলো চিকিৎসক রেজিস্ট্রেশন কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডের জন্য সার্টিফিকেট পাওয়ার পরে আপনার আবেদন করতে হবে। এই যে চিকিৎসক রেজিস্ট্রেশন কার্ড, এটার আবেদনের চার্জটা আমি জানিয়ে দিচ্ছি। চিকিৎসক রেজিস্ট্রেশন সনদের জন্য নির্ধারিত ফি 2000 টাকা। পে অর্ডার বা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অনুকূলে আবেদনের সাথে দাখিল করতে হবে। জরুরি ভিত্তিতে সনদ গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফি এর সাথে 1500 টাকা অর্থাৎ 1500 টাকা যোগ করতে হবে। যাদের জরুরি প্রয়োজন এই রেজিস্ট্রেশন নাম্বারটি বা রেজিস্ট্রেশন কার্ডটি, তাদের জন্য জরুরি ফি বাবদ আরও 1500 টাকা অ্যাড করতে হবে। 2000 সাথে আরও 1500 টাকা অর্থাৎ 3500 টাকা অ্যাড করতে হবে। 3500 টাকা লাগবে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য। আর যেটা হচ্ছে এই যে সার্টিফিকেটের জন্য, এটা তো 300 টাকা অনলি, তাহলে 3500 আর 300 টাকা 3800 টাকা। আর ব্যাংক ড্রাফটের জন্য হয়তো 100-200 টাকা খরচ হবে চালান বাবদ, তাহলে 3800 আর 200 অর্থাৎ 4000 টাকাতে আপনার হয়ে যাবে। বোর্ড কাউন্সিল এক্সট্রা কোনো টাকা নেয় না। কাউন্সিলে আমার এক্সট্রা কোনো টাকা প্রয়োজন হয় না। আমি বেশ কয়েকজনকে এনে দিয়েছি, এক্সট্রা কোনো টাকার প্রয়োজন হয়নি। কিন্তু আপনি যদি ভায়া হয়ে যান, কলেজের মাধ্যমে যান, তাহলে তো সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এই কাগজগুলোর মাধ্যমে আপনারা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটাই পেয়ে যাবেন হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাধ্যমে, কাউন্সিল থেকে। এই দুইটা কাগজ পাওয়ার পরে হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন। তারপর ড্রাগ লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে কী কী প্রয়োজন হয় এগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তারপর চেম্বারের আধুনিকায়ন, যেমন ডিজিটাল রেকর্ড আপনারা কম্পিউটারের মাধ্যমে রাখতে পারেন। দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য কাগজের পাশাপাশি কম্পিউটারে বা মোবাইলে রোগীর ডাটা সেভ করে রাখতে পারেন। এতে কয়েক বছর পরে রোগী এলে তার পুরো ইতিহাসটা আপনি ক্লিয়ারভাবে সামনে পেয়ে যাবেন। বা ফলো আপ সিস্টেম থাকতে পারে, যে সিরিয়াস রোগীদের ক্ষেত্রে 3 বা 5-7 দিন পর তারা কেমন আছে তা জানার জন্য একটি ফলো আপ মেসেজ বা কলের সিস্টেম আপনারা রাখতে পারেন চাইলে। আইনগত নৈতিক দিক, মানে রিসিট রাখতে পারেন চেম্বারে আইনগত দিকের ঝামেলা এড়ানোর জন্য। ওষুধ বা ভিজিটের বিপরীতে একটি মানি রিসিট দেওয়ার অভ্যাস করা, এটা বেশ ভালো। এটি স্বচ্ছতা বজায় থাকে যে চেম্বার থেকে আপনার কীরকম পেশেন্ট দেখা হচ্ছে বা কীরকম ইনকাম হচ্ছে, এটার জন্য এটা প্রয়োজন হবে। কারণ কখনো আমরা যখন টিন সার্টিফিকেট খুলবো, টিন সার্টিফিকেট যখন রিটার্নটা সাবমিট করব, তখন কিন্তু আমাদের ব্যবসায়ের একটা হিসেব অর্থাৎ রেজিস্টার খাতা রাখতে হবে চেম্বারে। আর টিন সার্টিফিকেট আমাদের লাগবে, কখন লাগবে? ড্রাগ লাইসেন্সের জন্য। টিন সার্টিফিকেট অর্থাৎ টিন এবং রিটার্ন সাবমিটের কাগজ, এই দুইটাই প্রয়োজন হবে যদি আমরা ড্রাগ লাইসেন্স করতে চাই। আর ড্রাগ লাইসেন্স হোমিওপ্যাথিক ডাক্তারদের লাগবে যদি আপনি চেম্বারে প্র্যাকটিস করেন এবং ওষুধ রাখেন। যদি ওষুধ রাখার জন্য মূলত হচ্ছে ড্রাগ লাইসেন্স। যদি আপনি শুধু প্র্যাকটিস করেন যে আপনি প্রেসক্রিপশন করেই বাস খালাস, রোগী তার পছন্দ মতো জায়গা থেকে ওষুধ তৈরি করে নেবে, সেই ক্ষেত্রে কিন্তু ড্রাগ লাইসেন্স প্রয়োজন হয় না। যদি আপনি প্র্যাকটিস করেন এবং ওষুধ দেন রোগীকে, সেই ক্ষেত্রে অবশ্যই ড্রাগ লাইসেন্স করতে হবে। যদি সেটা না করেন তাহলে আইনি জটিলতায় পড়বেন, অনেক জরিমানা দিতে হবে।
এই জন্য ওই ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই। আপনার কাগজপত্র সব ঠিক থাকলে ড্রাগ লাইসেন্সটা অনেক সহজেই করতে পারবেন। এবং আমাকে আমার এক ভাই সাহায্য করেছে, আমিও ইনশাল্লাহ সাহায্য করব সবাইকে, যাতে সৎভাবে সঠিকভাবে আপনারা কাগজটা করতে পারেন। আমার ড্রাগ লাইসেন্সের প্রক্রিয়াধীন আছে, আমি আপনাদের দেখাবো যে কোন পর্যায়ে আছে, এটা দেখাবো স্ক্রিন শেয়ার করে। তারপরে রেফারেল সিস্টেম, যখন দেখবেন কোনো কেস আপনার সীমার বাইরে বা ইমার্জেন্সি, যেমন হার্ট অ্যাটাকের বা মেজর ইনজুরি, যেটা আপনার আধ্যাত্মিক নয়, আপনি এটাই তেমন বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার রেফার করতে হবে। অবশ্যই রেফার করাটা একটা ভালো ডাক্তারি। রেফার করা মানে যে আমি বুঝতেছি না, ছোট হয়ে গেলাম, এরকম ভাবা যাবে না, এরকম মানসিকতা থাকা যাবে না। আপনি যে বুঝতেছেন না এটা নাই বুঝতে পারেন, আমি যে সব বুঝতে পারবো এমনটি ভাবা যাবে না। আমি বুঝতেছি না, আমার যে সিনিয়র যিনি ভালো জানেন তার কাছে রেফার করে দিব, এই সিস্টেমটা আমাদের মধ্যে, এই মনোভাবটা থাকতে হবে। যদি এটা থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর যদি কট্টর হই যে আমি পারতেছি না, আচ্ছা তাহলে আপনি অন্য প্যাথিতে চলে যান, এরকমটি করা যাবে না। তারপরে চেম্বারে মার্কেটিংয়ের জন্য আপনি চেম্বারের বাইরে সুন্দর একটা সাইনবোর্ড দিতে পারেন, কিন্তু সাইনবোর্ডে যে গতানুগতিক লেখা হয় যে আমি অমুক 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 রোগের চিকিৎসা করা হয় এখানে, এটা একটু দৃষ্টিকটু ব্যাপার হোমিওপ্যাথদের জন্য। আমরা তো রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, রোগীর যে সিমটমগুলো সেগুলোর চিকিৎসা করি, কিন্তু রোগের নাম দেওয়াটা একটা দৃষ্টিকটু ব্যাপার, দেখতে অট লাগে। এই জন্য আপনার উপর যে দায়িত্ব, সেই অর্পিত দায়িত্বের অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়াটা উত্তম। রোগীর সাথে ভালো ব্যবহারে আপনার সবচাইতে বড় বিজ্ঞাপন। অর্থাৎ একজন রোগী আসার পরে যদি আমার ব্যবহার দ্বারা সে সন্তুষ্ট হয়, আমার ব্যবহারে যদি রোগী অনেকটাই ভালো বোধ করে, তাহলে ওই রোগী যদি আপনার চিকিৎসায় সুস্থ নাও হয়, তাহলেও আপনার সম্পর্কে একটা পজিটিভ মার্কেটিং করবে। কীরকম, যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার রোগ সারে নাই, কিন্তু ডাক্তারের ব্যবহারটা খুব ভালো, ব্যবহারে আমার খুব ভালো লেগেছে, এই যে সে অন্য রোগীকে বলল, এটাতে আপনার অনেক বড় মার্কেটিং হয়ে যাবে। এই জন্য মার্কেটিং করে রোগী আনা যায় না আসলে। যারা দেখবেন যে মাইকিং করে বিভিন্ন প্রচার বিজ্ঞাপন করে যারা রোগী নেয়, তাদের এক সময় কোনো রোগী থাকে না, কারণ মার্কেটিং করলে ও ডাক্তারি জানে না বলে সে মার্কেটিং করতেছে। আমার উস্তাদ বলে চেনা বামনের পোলতার প্রয়োজন হয় না। এই জন্য এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, যে সাইনবোর্ড ব্যানারের মধ্যে আমরা দৃষ্টিকটু কোনো কিছু যেগুলো আমাদের সাথে যায় না, সেই বিষয়গুলো আমরা কখনোই লিখবো না, অতিরঞ্জিত করে লিখবো না। সেদিন দেখলাম এক জায়গায় ম্যাজিস্ট্রেট গিয়েছে, কোর্ট ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে তারপরে লেখা দেখতেছে যে হোমিওপ্যাথিক চেম্বার, তার চেম্বারে এই রোগের ক্যান্সার অমুক তমুক রোগের চিকিৎসা দেওয়া হয়, এবং তার কাছে ডকুমেন্ট চাইলে সে তেমন কোনো ডকুমেন্ট দিতে পারেনি, এবং চেম্বারে প্যাটেন্ট রাখা আছে। তো যাই হোক, তাহলে সেটা অবশ্যই সেই হোমিও ডাক্তারের দোষ, কারণ সে প্যাটেন্ট কেন ব্যবহার করবে? সে যদি সকল কাগজপত্র ঠিক থাকতো, তার চেম্বারে যদি বিশুদ্ধ হোমিওপ্যাথির যে প্র্যাকটিস করা হয় সিঙ্গেল মেডিসিনের, যেটাতে কোনো প্যাটেন্টের স্থান নেই, সেটা যদি করা হতো তাহলে তার দোষ ধরতে পারতেন না, কিন্তু তার দুর্বলতার কারণেই সে আসলে ফেঁসে গিয়েছে। তা যাই হোক, এই দিকগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। ট্রেড লাইসেন্সটা আপনারা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে পাবেন। ড্রাগ লাইসেন্স হচ্ছে ওষুধ বিক্রয় ও সংরক্ষণের জন্য বৈধ অনুমতিপত্র, এটা ড্রাগ সুপার থেকে, ড্রাগ অফিস থেকে দিবে। তারপর পেশাগত সার্টিফিকেট, যেমন বিএইচএমএস যারা বিএইচএমএস সার্টিফিকেট, ডিএইচএমএস যারা ডিএইচএমএস সার্টিফিকেট, এবং রেজিস্ট্রেশনের যে মূল কপি বা সত্যায়িত কপি, এগুলো আমাদের রাখতে হবে। নাম সাইনবোর্ডে আমরা শুধুমাত্র ডাক্তারের পদবি যেটা, আমরা ডিএইচএমএস শুধু ডিএইচএমএস লিখবো। আমরা বিএইচএমএস যারা বিএইচএমএস আছেন অবশ্যই শুধু বিএইচএমএস, বা যারা দুইটাই আছেন তারা দুইটাই লিখবেন। কিন্তু অন্যান্য সাইনবোর্ড, অন্যান্য যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো আমাদের হোমিওপ্যাথির সাথে প্রয়োজন হয় না আসলে, যার যার রুচির যেরকম আর কি। তারপরে যেমন রুম সেটআপ, আসবাবপত্র, ডাক্তারের টেবিল, চেয়ার, এগুলাতে পর্যাপ্ত বড় এবং আরামদায়ক চেয়ার, রোগীর বসার জায়গাটা সুন্দর, পরীক্ষার জন্য আলাদা একটা বেডের ব্যবস্থা করা, অর্থাৎ রোগীর যখন পেটের কোনো সমস্যার কথা বলবে, তাহলে তার পেটে গ্যাস আছে কিনা, বাচ্চা যদি হয় তাহলে পেটের মধ্যে হাত দিয়ে দেখতে হবে যে পেটে গ্যাস আছে কিনা, পেটে চাপ দিয়ে দেখতে হবে ব্যথা কমে বাড়ে না কীরকম থাকে, অথবা পিঠে কোনো কিছু হইলে উপর করে শুয়ে দেখতে হবে। এই জন্য একটা ছোটোখাটো একটা বেডের ব্যবস্থা থাকাটা উত্তম। তারপর পর্যাপ্ত আলো বাতাসের জন্য লাইট, ফ্যান এগুলা রাখতে হবে। এরপর হচ্ছে ফার্মেসি, যেখানে ওষুধ তৈরি করা হবে সেটা হবে একদম নিট অ্যান্ড ক্লিন এবং ধুলাবালি থেকে সেফ। তারপর কাচের পাল্লা দেওয়া হইলে ভালো হয়, যাতে ওষুধগুলো সুন্দরভাবে দেখা যায়, বাহির থেকে আলোটা প্রবেশ করে। পলিক্রিস্ট ওষুধের সংগ্রহ, যেমন যে মেডিসিনগুলো সচরাচর বেশি ব্যবহৃত হয় রোগীতে, এই মেডিসিনগুলো সুন্দর করে সাজিয়ে তারপর একটা তাকে রাখলে যে হ্যাঁ এই মেডিসিনগুলো পেশেন্ট সচরাচর আসে। তারপর যে কয়েকটা মাদার টিংচার যদি প্রয়োজন হয়, সেই মাদার টিংচারগুলো রাখা, যেমন প্ল্যান্টাগো মাদার টিংচার,
ক্যালেন্ডুলা মাদার টিংচার, এরকম কয়েকটা হাতে গোনা কয়েকটা মাদার টিংচার যখন যেটা প্রয়োজন হবে সেটা ব্যবহার করা, সিমটোমেটিক সেটা ব্যবহার করা। তারপর সহায়ক উপকরণের মধ্যে যেমন প্লাস্টিক শিশিকেও ব্যবহার করে বা কাঁচের শিশি ব্যবহার করে এগুলা, তারপর খাম, কর, গ্লোবেল, সুগার অফ মিল, ডিস্টিল ওয়াটার, এটা তো অবশ্যই থাকবে, এটা প্রত্যেকেরই জানা আছে আপনাদের। তারপর লেবেলিং স্টিকার, যদি আমরা আমাদের স্বচ্ছ প্লাস্টিক বা কাঁচের শিশিতে দিই তাহলে আমাদের চেম্বারের নামে যে লেবেলগুলো করবে এটা সুন্দর যাতে হয়, একটু দেখতে ভালো হয়, তাহলে বেশ সুন্দর লাগবে আর কি। এরপরে যেমন রোগ নির্ণয়ের জন্য বা সরঞ্জামের জন্য যেমন একটা স্টেথোস্কোপ, প্রেশার মেশিন, ওজন মাপার মেশিন, তারপর জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার, এরকম এই যে জিনিসগুলো, একটা টর্চ লাইট, জিহ্বা এবং গলার ভিতরে টনসিল এগুলো দেখার জন্য, তারপরে কাটা আছে কিনা গলার ভিতরে এইটা দেখার জন্য টর্চ লাইট, এরকম টুকটাক জিনিসপত্র বা কানের ভিতরে দেখার জন্য বর্তমানের যেটা পাওয়া যাচ্ছে যে কলমের মতো চিকন, সামনে ক্যামেরা দেওয়া থাকে, লেন্স দেওয়া থাকে, মোবাইলের মাধ্যমে দেখা যায় যে কানের ভিতরে কোনো গোটা হয়েছে কিনা, কিছু গিয়েছে কিনা, কোনো কিছু আটকে আছে কিনা, নাকের ভিতরে কোনো কিছু আছে কিনা, এগুলো দেখার জন্য আমরা এই ধরনের ছোট কলমের মতো যে এইগুলা ক্যামেরাগুলো এগুলো ব্যবহার করতে পারি আধুনিক যন্ত্রের মধ্যে, এগুলো করতে পারি। এরপরে হচ্ছে আপনার পরিচ্ছন্নতার ব্যাপার, চেম্বার নিট অ্যান্ড ক্লিন, ডাস্টবিন, খাবার পানির ব্যবস্থা, স্যানিটাইজারের ব্যবস্থা, একজন রোগীর ফোড়ার অবস্থা হাত দিয়ে দেখা হলো, তারপর হাতটা স্যানিটাইজার দিয়ে ধৌত করে তারপর অন্য রোগীতে দেখা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এইরকম। এরপরে যেমন হোমিওপ্যাথিক চিকিৎসকের বেশ কিছু আচরণ বিধি রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই ধৈর্যের সাথে ফলো করতে হয়, যেমন ধৈর্যশীল একজন শ্রোতা হওয়া, রোগীর কথা মনোযোগ দিয়ে শুনুন, মনে রাখবেন একজন ভালো শ্রোতাই ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারেন। রোগীর মানসিক ও শারীরিক সব লক্ষণের গুরুত্ব আমাদেরকে দিতে হবে, রোগী যা বলতেছে সেই বলার মধ্যে ইন্টারাপ্ট করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না, যেটা আমরা রোগীর এই চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। এরপরে যেমন গোপনীয়তা রক্ষা করা, রোগী আপনাকে বিশ্বাস করে এমন গোপন অনেক কথাই বলবে যেগুলো তার ভাইয়ের কাছে, বাবার কাছে, স্বামীর কাছে বা স্ত্রীর কাছে কারো কাছে বলেনি, আপনার কাছে বিশ্বাস করে বলবে, এবং রোগীর প্রতিটা কথা হচ্ছে আমানত স্বরূপ, এই আমানতের খেয়ানত করা যাবে না। অর্থাৎ রোগীর সাথে যে আত্মীয় আসছে তাকে বাহিরে বসিয়ে রেখেছেন, তার কাছেও এই বিষয়গুলো বলা যাবে না, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, অবশ্যই গোপনীয়তা বজায় রাখতে হবে। তারপরে হচ্ছে স্বচ্ছতা ও সততা, রোগ আরোগ্য হওয়ার পর সম্ভাবনাটা কতটুকু তা রোগীকে স্পষ্টভাবে জানাইতে হবে, রোগ সম্পর্কে আপনার একটা প্রগনোসিস করতে হবে, ধারণা করতে হবে, এটা আপনার ইনটুইশনের ভিত্তিতে হবে। অর্থাৎ আপনার ভেতরে যখন আত্মশুদ্ধিতা অর্জন হবে, ভেতরটা পরিষ্কার হবে, একজন ভালো মানুষ, যখন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি আমাদের আগে একজন ভালো মানুষ হতে হবে, যখন আপনি একজন ভালো মানুষ হতে পারবো তখন রোগীর সমস্ত কথা শোনার পরে রোগীকে একটা ধারণা দিতে পারবো যে আপনি যদি এই পর্যায়ে এইভাবে চলাফেরা করতে থাকেন তাহলে কিন্তু আপনি খারাপের দিকে যেতে পারেন বা আপনার এই ধরনের রোগ কিন্তু হতে পারে, এই জন্য আপনার এখন থেকেই সংশোধন হওয়া প্রয়োজন। আমার উস্তাদ আমাকে আজকেও বলল, আজকেও সন্ধ্যার পরে আমি আমার উস্তাদের সাথে দেখা করে আসলাম, দেখা করলাম, স্যারকে বলল যে রাসেল, রোগ সম্পর্কে যে প্রগনোসিস করাটা এটাও অনেক বিচক্ষণতার একটা ব্যাপার। তো আমার স্যার বললেন যে তিনি প্রায় 20-30 বছর আগেও বা 40 বছর আগেও কোনো রোগীকে যেটা বলেছেন রোগীর দেখা গেছে কয়েক বছর পরে সেটা হয়ে গেছে, এইরকম। এটা তার অভিজ্ঞতা, বিচক্ষণতা, দূরদৃষ্টিতা, এটার মাধ্যমে সফলভাবে সম্ভব হয়েছে এবং তার আত্মশুদ্ধিতা ছিল বলে এটা সম্ভব হয়েছে। আমি এখনো দেখি, এখন অবাক হয়ে যায় কোনো কোনো রোগীতে যেটা বলে দেন যে না আপনার এই রোগটা সারার মতো না, বা আপনার এটা থেকে এই রোগটা হতে পারে, তার ওই রোগই হয়েছে। এটা আমি এখনো অবাক হয়ে যাই কতটা মানুষের কতটা দূরদৃষ্টিতা সম্পন্ন হলে এরকম কথাগুলো বলে দিতে পারে অলরেডি। এরকম আমিও ইনশাল্লাহ হতে পারবো যদি আমাদের চেষ্টা থাকে, অধ্যবসায় থাকে। ডাক্তার কেন্ট এরকম কথা বলেছিলেন যে আমি লক্ষণভিত্তিক একজন রোগীকে অনেক ওষুধ ব্যবহার করেছি, করার পরে কোনো রেসপন্স পাচ্ছিলাম না, কিন্তু এরপরে আমি এই ওষুধটা দিলাম, অ্যাগারিকাস মেডিসিনটা, অ্যাগারিকাস এই ওষুধটা আমি দিলাম আমার ইনটুইশনের ভিত্তিতে, এই ওষুধটা এতটাই রোগীকে আরোগ্যের দিকে নিয়ে গেল যে আমি হতবাক না হয়ে পারলাম না। অর্থাৎ ওষুধটা অ্যাগারিকাস প্রয়োগের পরে রোগী ক্রমশ মৃত্যুর দিকে একদম নির্জীব হয়ে যাচ্ছিল, যেতে 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 যখন সে ফিরে আসলো, মানে এত সুন্দর আরোগ্য ওইটাতে হয়েছে, ক্যান্সার নিজেই অবাক হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি
কোনো সিমটম নাই, অ্যাগারিকাসের কোনো সিমটম নাই, কিন্তু ক্যান্সারের মনের মধ্যে উদয় হয়েছে তার ইনটুইশন, এই কথাটাই বলেছেন যে আমার ইনটুইশনের ভিত্তিতে আমি এটা প্রয়োগ করলাম এবং চমৎকার রেজাল্ট পেয়েছি। তাহলে এই যে বিচক্ষণতা, দূরদৃষ্টিতা, এটা আমাদের তখনই অর্জন হবে যখন আমাদের ভেতরটা পরিষ্কার হবে, অর্থাৎ স্বচ্ছতা থাকবে, সততা থাকবে। তাহলে আমরা রোগীদেরকে আর কোনো মিথ্যা আশ্বাস বাণীতে আমাদেরকে রাখতে হবে না, তাদেরকে মিথ্যের কোনো আমাদের আশ্রয় নিতে হবে না। যে রোগ আপনার সীমার বাইরে তা দ্রুত বিশেষজ্ঞদের কাছে রেফার করে দিন, যে এই রোগটা সম্পর্কে আমি বুঝতে পারতেছি না, তাহলে আপনার চাইতে যে ভালো, যে সিনিয়র, তার কাছে রেফার করে দিন। এরপরে যেমন অর্গানের নীতি মেনে চলা, চিকিৎসা করার সময় সবসময় মহাত্মা হ্যানিম্যানের নির্দেশিত নীতি যেমন সদৃশ বিধান, একক ওষুধ, সূক্ষ্ম মাত্রা, এই সমস্ত মেনে চলার চেষ্টা করবেন। শর্টকাট পদ্ধতি দীর্ঘমেয়াদী ভালো ফল দেয় না, যে শর্টকাটে রোগীকে আরোগ্য করে দেই, না, এরকমটি কখনোই না। শর্টকাট ওয়েতে কখনোই ভালো রেজাল্ট আসে না। তাৎক্ষণিক, রোগীরা তাৎক্ষণিক চাইবে, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যতটুকু সম্ভব দ্রুত আরোগ্য দেওয়া। যেহেতু আমরা অর্গাননের 2 নম্বর সূত্রেই পড়বো যে র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, দ্রুত, শান্ত এবং খুব বিনা কষ্টে, দ্রুত, শান্ত, র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট, স্থায়ী আরোগ্য হইতে হবে। যে আরোগ্যটা স্থায়ী হবে, রোগটা আবার পুনরায় ফিরে না আসবে, এইরকম আরোগ্য আমাদেরকে দিতে হবে রোগীকে। এরপরে হচ্ছে ওষুধের মান নিয়ে আপোষ না করা। সবসময় খাঁটি ও মানসম্মত ওষুধ ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ভুল ওষুধের চেয়ে নিম্নমানের ওষুধ আরোগ্যের পথে সবচাইতে বড় বাধা। আপনার নির্বাচনে ভুল হয়েছে, আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, কিন্তু আপনার ওষুধের ত্রুটি আছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? আপনি এত কষ্ট করে একটা রোগীলিপি করলেন, সেই রোগীলিপি করার পর যখন একটা ওষুধ প্রয়োগ করবেন, প্রয়োগের পর যদি ওষুধে কাজ না করে, তাহলে আপনি বাধাটা কি, আরোগ্য পথের বাধাটা কি, সেটা কিন্তু নির্ণয় করতে পারবেন না যদি আপনার ওষুধে ঠিক না থাকে। যদি ওষুধে ঠিক থাকে এবং রোগীও ঠিক মতো ওষুধ সেবন করেছে, তাহলে এই দুইটা বাধাই আর কোনো সন্দেহ নাই যে রোগীর পক্ষ থেকে অনিয়ম, বা ওষুধের পক্ষ থেকে ভেজাল ওষুধ, বা আমার পক্ষ থেকে ত্রুটি, চিকিৎসকের পক্ষ থেকে, তিনটার যে কোনো দুইটা যখন অফ হয়ে যাবে, তাহলে আমার পক্ষ থেকে ত্রুটি, যে আমার ওষুধ নির্বাচনে ভুল। ওষুধের দিক থেকে 100% পিওর ওষুধ, ওষুধে কোনো ভেজাল নাই, তাহলে ওষুধ কাজ করবে লক্ষণভিত্তিক প্রয়োগ করলে। হ্যানিম্যান তো চ্যালেঞ্জ করে বলেছেন। তাহলে আমার ত্রুটিটা কি এখানে? আমার আবার রোগীলিপি করতে হবে, আবার রোগীলিপি করে আবার একটা ওষুধের দিকে আমার যেতে হবে। তাহলে নিশ্চিত হওয়া যাবে যে হ্যাঁ, আমার বাধাটা এখানে বা আমার লেখিংটা এখানে। তারপর নিরন্তর পড়াশোনা। ডাক্তারি চেম্বার দিলাম মানে আমার পড়াশোনা শেষ, না, তা হবে না। যদি আপনি এটা মনে করেন কখনো, তাহলে আপনার ডাক্তারি শেষ হয়ে যাবে, পড়াশোনা শেষ হবে না। এই জন্য নিরন্তর পড়াশোনা করতে হবে, স্টাডির মধ্যেই থাকতে হবে। একজন ভালো চিকিৎসক সারা জীবন একজন ছাত্র থাকেন। প্রতিদিন অন্তত একটি নতুন ওষুধ বা রেপার্টরি নিয়ে পড়াশোনা করেন এবং অর্গাননের সূত্র নিয়ে চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন। তারপর হচ্ছে বিনয়ী আচরণ করা। রোগীর সাথে সবসময় হাসি মুখে এবং বিনয়ের সাথে কথা বলুন। আপনার সুন্দর ব্যবহার রোগীকে অর্ধেক রোগ সারিয়ে দিয়ে থাকে। পরিচ্ছন্নতা বজায় রাখা, নিজের পোশাক ও চেম্বারের পরিবেশ সবসময় টিপটপ পরিষ্কার রাখুন। এতে রোগীর মনে আপনার প্রতি আস্থা ও সম্মান তৈরি হবে। এরপরে হচ্ছে ব্যক্তিগত ইগো পরিহার করা। কোনো কেসে ব্যর্থ হলে নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখতে হবে এবং কেন ব্যর্থ হলাম তা খুঁজে বের করে সংশোধন হয়ে যেতে হবে নিজেকে, যে এই রোগীটাতে আমি ফেল করলাম, আমার কাছে যে সব রোগী সুস্থ হবে এরকমটি ভাবা যাবে না। আমার এখানে ব্যর্থতাটা কি, এই রোগীতে আমি ব্যর্থ হলাম, এখানে আমার ব্যর্থতাটা কি, আমাকে তাহলে আরো কতটুকু স্টাডি করতে হবে, সেই স্টাডির পর্যায়ে আমাকে যেতে হবে, আমার পড়ার পথটা আরো সুগম হবে। কিন্তু এই রোগীতে ব্যর্থ হলাম মানে আমি পড়াশোনা বন্ধ করে দিলাম, হোমিওপ্যাথি ভালো না, আপনি অন্যপ্যাথিতে যান, এরকমটি করা যাবে না। আমি ফেল করতে পারি চিকিৎসক হিসেবে, কিন্তু হোমিওপ্যাথিতে যদি সঠিকভাবে রোগীলিপি করে একটা ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে হোমিওপ্যাথি কখনোই ব্যর্থ হয় না। এটা মহাত্মা হ্যানিম্যান বলে গিয়েছেন। সেবার মানসিকতা থাকতে হবে। চিকিৎসককে শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে চিকিৎসাকে দেখলে হবে না, না দেখে সেবার মাধ্যমে হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, যে হোমিওপ্যাথি একটা ব্যবসায়ের মাধ্যম না, এটা সেবার একটা মাধ্যম, মানুষের সেবা করার একটা সুযোগ সৃষ্টি হওয়া। আপনি ইচ্ছা করলেই যদি চাকরি করেন 10 জন, 20 জন, 50 জন মানুষের সেবা করতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে হোমিওপ্যাথিতে এসে 5 জন, 10 জন, 20 জন মানুষ ফ্রিতে বিনামূল্যে আপনি দেখতে পারবেন, রোগীদের সেবা করতে পারবেন। সেই মানসিকতাটা আমাদের থাকতে হবে। কোনো অসহায় বা দরিদ্র রোগী আসলে সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করতে হবে, এতে বরকত আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। অর্থাৎ ইহকালে হয়তো টাকা না পেলেন, পরকালে অবশ্যই যে দোয়াটা করবে, তারা সুস্থ হওয়ার পরে যে দোয়া করবে, সেই দোয়ার বদলতে সৃষ্টিকর্তা আপনাকে এর চাইতে, টাকার চাইতে বেশি কিছু দিবে ইনশাল্লাহ, সেগুলো পালন করে চলবো। এখন আসুন
আমরা দেখি যে ড্রাগ লাইসেন্স করার ক্ষেত্রে যেটা বলেছিলাম শুরুর দিকে, ড্রাগ লাইসেন্স আমরা কিভাবে করব এই বিষয় নিয়ে, এবং এর প্রক্রিয়াটা কি 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 কাগজ প্রয়োজন হয় ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে। ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে যে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? পুরো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু জানাবেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। এই যে প্রথমে যেমন এখানে আমি দুইটা জায়গার কাগজ রেখেছি, যে দুইটা জায়গাতে দুইটা ড্রাগ অফিসে কি কি কাগজের কথা বলেছিল সেটা। যেমন এখানে ট্রেড লাইসেন্সের ফটোকপি ফার্মেসির নামে, তারপরে যে যার ফার্মেসি তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মূল কপি, তারপর ফার্মাসিস্ট হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি সহ ফটোকপি, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সনদ, দোকান ভাড়ার চুক্তিনামার ফটোকপি 300 টাকার স্ট্যাম্পে, দোকানের 2 কপি ছবি 4 সাইজের, পূরণকৃত ফর্ম 7 নং ফর্ম, সঠিক কোডে জমাকৃত ট্রেজারি চালানের মূল কপি। বাস, এই তো। আর এই যে এই কাগজটা যে ছিল, যেখানে ছিল ওইটার আমি ছবি তুলে এনে প্রিন্ট করে নিয়েছি। এখানে একটি ট্রেজারি চালানের নাম্বার দিয়েছিল, যে চালান নাম্বারটা ছিল আগের, এখন আর এই চালানটা অ্যাক্টিভ না, অর্থাৎ এটা এখন অনলাইনের মধ্যে নেই, কিন্তু তারা এখনও এটা টাঙিয়ে রেখেছে, যাতে আমার যা ধারণা যাতে অন্যরা কেউ এই চালানে গিয়ে টাকা জমা না দিতে পারে এবং বাধ্য হয়ে তাদের দ্বারস্থ হয়। তারপর এটার ওয়েবসাইটেরই এটা তারা লিখে দিয়েছিল ATLRS বিডি বা ড্রাগের যে ইটা নাম্বার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আবার এখানে টাকা উল্লঙ্ঘ সহ দিয়ে দিয়েছে। অ্যালোপ্যাথিদের জন্য পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার জন্য ফি হলো 2500 টাকা, অনলি 2500 টাকা। যারা অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করে বা অ্যালোপ্যাথির ফার্মেসি, তাদের জন্য মেট্রোপলিটন এলাকাতে তাও 2500 টাকা। ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত এলাকার জন্য 1500 টাকা। ওইটা অ্যালোপ্যাথদের জন্য, আমাদের জন্য না। কিন্তু আমাদের জন্য কোনটা? আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক, হার্বাল, এটার জন্য পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার জন্য ফি হচ্ছে 2000 টাকা। পৌরসভা এবং মেট্রোপলিটন অর্থাৎ থানা পর্যায়ে যারা এবং জেলা পর্যায়ে যারা, মেট্রোপলিটন পর্যায়ে যারা, তাদের জন্য 2000 টাকা। ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত এলাকার জন্য ফি অনলি 1000 টাকা। ইউনিয়ন কাউন্সিলে যারা আছে তাদের ফি হচ্ছে অনলি 1000 টাকা। আর এটার সাথে হলো 15% ভ্যাট, তাহলে 2000 টাকা 15% ভ্যাট 300 টাকা। আর যাদের হচ্ছে 1000 টাকা তাদের 150 টাকা, অর্থাৎ 1150 টাকা ফি। এই তো। তারপরে ফার্মেসি ট্রেড লাইসেন্সের ফটোকপি, মালিকের নাগরিকত্ব সনদের ফটোকপি, দোকান ভাড়ার চুক্তিনামা, ভাড়া রসিদের সত্যায়িত ফটোকপি, মালিকের আর্থিক সচ্ছলতার সনদ, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ডিজিডিএ এর লোগো সম্বলিত সাইনবোর্ড ফার্মেসির সহ 4 কপি বড় কালার ছবি। আর হচ্ছে মডেল ফার্মেসির ক্ষেত্রে ফার্মাসিস্ট মডেল ফার্মেসির ক্ষেত্রে ওইটা আলাদা। আচ্ছা, এই কয়টা কাগজের প্রয়োজন হয়ে থাকে। তো সেই জন্য আমি আমার চেম্বারের জন্য আগে যেমনটি করেছিলাম, যে ডিট করেছিলাম হলো 150 টাকার স্ট্যাম্পে। আমার জানা ছিল না আগে যে চেম্বারের ডিট যদি 150 টাকার স্ট্যাম্পে হয় তাহলে সেই কাগজ দিয়ে হবে না। সেই জন্য আমি 100 টাকার স্ট্যাম্পে করেছি, 100 100 100, অর্থাৎ 3টা 300 টাকার স্ট্যাম্পে ডিট করেছি, যাতে এটা সঠিকভাবে হয়ে যায়। এই ডিটের কপি, ফটোকপি। তারপরে হচ্ছে যে অন্যান্য কাগজগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে ট্যাক্স অফ ইনকাম ট্যাক্স অফিস, ইনকাম ট্যাক্সের যে কাগজগুলো, সেই কাগজটা অর্থাৎ টিন সার্টিফিকেট আগে করতে হবে। টিন সার্টিফিকেট করার পরে হচ্ছে আপনি রিটার্ন সাবমিটের কাগজ, অর্থাৎ ট্যাক্সটা যে আপনি রিটার্ন করেছেন, এই টিন সার্টিফিকেটটা করতে হবে। আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা টিন সার্টিফিকেট খুলে দেবে, আপনাকে একটা নাম্বার খুলে দেবে, সেই নাম্বার দিয়ে আপনার আবার রিটার্ন সাবমিট করতে হবে তাদের মাধ্যমে। অথবা আপনি একা একা এই কাজটা করতে যাবেন না, এটা করবেন কোনো আইনজীবীর মাধ্যমে, অর্থাৎ যারা ট্যাক্সের রিটার্ন দিয়ে থাকে। আপনার টোটাল তথ্য তারা নিয়ে কম্পিউটারে ইনপুট করে আপনাকে রিটার্নের সাবমিট দিয়ে দিবে। এটা তাদের মাধ্যমে করবেন এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে এই রিটার্নটা করবেন। রিটার্ন করার পরে আপনাকে যেটা রিটার্নের সার্টিফিকেট দিবে, এই যে এটা হচ্ছে টিন সার্টিফিকেট। এই যে এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো টিন সার্টিফিকেটটা। এই যে এটা টিন সার্টিফিকেট, এটা করবেন। তারপরে এটা করার পরে যেটা রিটার্ন সার্টিফিকেট, এই যেটা হলো রিটার্ন সার্টিফিকেট, এটা পরে করতে হবে। তাহলে হয়ে যায়, ওইটা দুইটা হয়ে গেল।
এরপরে হচ্ছে ফর্ম নাম্বার 7, এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অর্থাৎ ডিজিডি এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই ফর্মটা পেয়ে যাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই ফর্মটা পাবেন। ফর্মের মধ্যে লিখতে হবে ডাক্তারের নাম, তার চেম্বারের বা দোকানের নাম, তারপরে দোকানের ঠিকানা, তারপরে যে ফার্মেসিতে যে ফার্মাসিস্ট হিসেবে আছে তার নাম, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিতে ফার্মাসিস্ট হিসেবে আমরাই, আমাদের ফার্মাসিস্ট হিসেবে আলাদা কোনো লোক নেই, যে কারণে ডাক্তারই ফার্মেসির কাজও করে থাকেন। তো আমরা নিজেরাই যেহেতু ওষুধ ডিসপেন্সিং করবো, রোগীদেরকে ওষুধ তৈরি করে দেবো, প্রস্তুত করে দেবো, খাওয়ার নিয়ম সব কিছু বলে দেবো, ওষুধ সংরক্ষণ করব, এর যাবতীয় যে নীতিমালা সেগুলো আমাদেরকে পড়ানো হয়, আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা আছে। এই জন্য আমাদের কোনো আলাদা ফার্মেসিস্ট সার্টিফিকেট প্রয়োজন হয় না, যেটা অ্যালোপ্যাথিতে প্রয়োজন হয়। অ্যালোপ্যাথিতে ফার্মাসিস্ট আলাদা কোর্স রয়েছে, সেই কোর্সে থেকে তাদের সেই সার্টিফিকেটের কপি লাগবে, কিন্তু আমাদের সেটা প্রয়োজন হয় না। আচ্ছা, তারপর ডেজিগনেশন, কি কি মেডিসিন আমি রাখবো, চেম্বারের আয়তন কতটুকু, আমার সাইন দিয়ে তারিখ দিয়ে বাস এই ফর্ম নাম্বার 7 পূরণ করতে হবে। এরপরে হচ্ছে অঙ্গীকারনামা, ফার্মাসিস্টের অঙ্গীকারনামা। যেহেতু আমি ফার্মাসিস্ট, তাহলে আমার যে চেম্বারের নাম ঠিকানা দিয়ে যে প্যাডটা, সেই প্যাডের মধ্যে আমার যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামাটা, এই অঙ্গীকারনামাটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অথবা না পেলে জানাবেন। এই যে এটাতে আমি অঙ্গীকারনামা লিখে বাস সাইন করে তারিখ দিয়ে আমার রেজিস্ট্রেশন নাম্বার কত সেটা দিয়ে দিতে হবে। যেমন এই যে এটা হচ্ছে অঙ্গীকারনামা। তারপরে ফর্ম নাম্বার 7 হচ্ছে এখানে কোথায়, এই যে এটা হচ্ছে ফর্ম নাম্বার 7 নম্বর ফর্ম, এটা পূরণ করতে হবে। তারপরে যে আপনি টাকাটা দিয়েছেন ব্যাংকে, সেই টাকার পরিশোধের যে কাগজটা, অর্থাৎ চালানের কপিটা, অনলাইনে চালানটা দিতে হবে। চালানটা দেওয়ার জন্য 100 টাকা খরচ, অর্থাৎ অনলাইনে যে আপনি কম্পিউটার দোকানে আবেদন করবেন, সেইখান থেকে চালানের সঠিক চালান নাম্বারে দিতে হবে। 2000 টাকা হচ্ছে একটা নাম্বারে চালান, আর 300 টাকা অর্থাৎ ভ্যাট যেটা, সেটা আলাদাভাবে চালান কাটতে হবে, সেটার জন্য 2300 টাকা টোটাল। একটা হচ্ছে আমার 2000 টাকা রিসিট, আর একটা হচ্ছে 300 টাকা রিসিট, এই দুইটাই করতে হবে। এই যে এটা হলো চালান ফর্ম, এটা হলো 2000 টাকা চালানের ফর্ম, আরেকটা আছে ওইটা হলো 300 টাকার। যাই হোক, এই দুইটা চালানের ফর্মই দিতে হবে। এরপর হচ্ছে ট্রেড লাইসেন্স, যেমন এই যেটা হলো ট্রেড লাইসেন্স, আমার হচ্ছে টাঙ্গাইল, যারা জানেন না তারা দেখে নেন, আমার হচ্ছে টাঙ্গাইল পৌরসভার আন্ডারে, টাঙ্গাইল পৌরসভাতে আমার চেম্বার, এই জন্য এটা হচ্ছে পৌরসভার, এই যে এটা ট্রেড লাইসেন্স। তারপর হচ্ছে আমার এনআইডি কার্ডের ফটোকপি, যে চিকিৎসক তার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি এটা প্রয়োজন হবে, এনআইডি কার্ডের ফটোকপি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সার্টিফিকেট, যেটা অ্যাকাউন্টের অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট, এই যে এটা ডাচ বাংলা ব্যাংকে 1 মার্ক করা আছে এই সার্টিফিকেটটা। তারপরে হচ্ছে এই যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, আমি আগে এটা দিয়েছিলাম, এই যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের নামে ছিল, বোর্ডের নামে। এটার নিচে হলো প্রতি 5 বছর পর পর নবায়নের সিল দিয়ে দেওয়া হয়, এটার পিছনে, সার্টিফিকেটটার পিছনে। এখন এটা 26 তারিখে, জানুয়ারির 26 তারিখে এটার জন্য আমি আবেদন করেছি, নতুনটার জন্য। আগে ছিল আমার এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড, অর্থাৎ আগের মডেলে হাতে লেখাটা ছিল। হাতে লেখাটার মেয়াদ শেষ হওয়ার পরে আমি চিন্তা করেছি যে এই ইংরেজিটা আমি নিব বাংলাটার পরিবর্তে। এই ইংরেজিটার জন্য হচ্ছে 1500 টাকা ফি, অর্থাৎ আমি ইংরেজিটা নতুন করে নিব, আর নবায়ন ফি হচ্ছে 1500 টাকা, এই হচ্ছে 3000 টাকা। আর 100 টাকা হচ্ছে ব্যাংক ড্রাফট বাবদ, এই 3100 টাকায় আমি অনলি দিয়েছি। দেওয়ার পরে আমার 2 দিন পরে আমার ঠিকানাতে পাঠিয়ে দিয়েছে, একটা সুন্দর একটা খামের মধ্যে হোমিওপ্যাথিক বোর্ড থেকে আমার ঠিকানাতে পাঠিয়ে দিয়েছে। এক্সট্রা 1 টাকা আমার দিতে হয়নি। আপনি যখন সরাসরি তাদের কাছে যাবেন এক্সট্রা টাকাও লাগবে না। যদি ভায়া হয়ে যান তাহলে আপনাদের অবশ্যই টাকা প্রয়োজন হবে, এটা কখনোই করতে যাবেন না, ভায়া হয়ে গেলেই বিপদে পড়বেন। আচ্ছা, এই কাগজগুলো প্রয়োজন হবে। তারপরে হচ্ছে আপনার আবেদন করতে হবে, সেটা অবশ্যই একজন দক্ষ লোকের কাছ থেকে গিয়ে তারপর আবেদনটা করবেন। আবেদন করার পরে হচ্ছে আপনাকে, আচ্ছা এটাও বলে দেই, এটা হচ্ছে একটা ক্যাশ মেমো, এটা হচ্ছে ক্যাশ মেমো, অর্থাৎ আপনি যে আপনার চেম্বার থেকে ওষুধ দিচ্ছেন তাদেরকে একটা রিসিট দিয়ে দিচ্ছেন, বা আপনি রিসিটের ডকুমেন্ট রাখতেছেন, এই জন্য একটা ক্যাশ মেমোটা করে রাখবেন চেম্বারে। এটা কেন করে রাখবেন আমি একটু পরে জানাচ্ছি। আচ্ছা, আবেদন তারপরে করবেন হচ্ছে তাদের ওয়েবসাইটে গিয়ে। তাদের ওয়েবসাইটে যেমন এই যে লাইসেন্স অ্যাপ্লিকেশন নাম্বার আমারটা হচ্ছে এত, এটা আমি এই যে সাবমিট করা আছে, অ্যাপ্লিকেশন অ্যান্ড বিজনেস ডিটেলস, এই যে এখানে আমি দিয়েছি হোমিওপ্যাথিক রিটেল
আমার এই যে এনআইডি কার্ড এখানে দেওয়া আছে, মোবাইল নাম্বার, এগুলো সব কিছু দেওয়া আছে। তারপর স্টোরের নেম, ট্রেড লাইসেন্স নাম্বার, ঠিকানা, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট, তারপরে ওনারশিপ ডিডের কপি, তারপর এই যে চেম্বারের ছবিগুলা, চেম্বারের বেশ কয়েকটা ছবি আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, চালান ভেরিফিকেশন, চালান যে দিয়েছি সেই চালানের নাম, ঠিকানা, এগুলো সব কিছু। তারপর হচ্ছে ট্রেজারি চালানের ভ্যাটের যে কপিটা, সেই ভ্যাটেরটা আপলোড করেছি, ভ্যাটের নাম্বার সব লিখে দিয়েছি। তারপর হচ্ছে ফার্মাসিস্ট, এখানে বেশ ঝামেলার একটু ব্যাপার আছে। এটাও এই যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছি, পরবর্তীতে এটা আমি অ্যাড করেছি, যেটা নতুন নিয়ে আসলাম। এটা হলো আগে ছিল, এটা আগে ছিল, পরবর্তীতে ওইটা আপডেটটা দেওয়া হয়েছে, তাকে জিমেল করে দেওয়া হয়েছে। তো এখানে তারপর বেসিক ইনফরমেশন, এডুকেশন, এনআইডি কার্ড, অঙ্গীকার নামাটা দিয়ে দেওয়া হয়েছে। এই তো অঙ্গীকার নামা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে হোমিওপ্যাথিক স্টোর, অর্থাৎ চেম্বার, যে চেম্বারের ঠিকানা, কোথায় কতটুকু সাইজ, লম্বায় কতটুকু, পাশে কতটুকু, টোটাল এরিয়া কতটুকু, কয়টা র্যাক আছে, কয়টা ফ্রিজ, এসি, ফ্যান, লাইট, এগুলা কয়টা আছে, একটা ধারণা দেওয়া তাদেরকে। তারপর হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টগুলো, অর্থাৎ ই রিটার্নের যে কাগজগুলো, ফর্ম নাম্বার 7, অ্যাকাউন্ট সার্টিফিকেট, এগুলা দেওয়ার পরে আমি এই যে দেখুন আবেদনটা করেছিলাম হচ্ছে 27/10/2025, 27/10/2025 তারিখে আবেদনটা করা হয়েছে। এরপরে ড্রাগ সুপার সাহেব দেখেছেন হলো 13/1/2026, 13/1/2026 সালে উনি দেখলেন, এই গত মাসের 13 তারিখে। ওইটা দেখার পরে ওই দিনই আমি আবার রিটার্ন আবার সাবমিটেড করে দিয়েছি। করে দেওয়ার পর উনি আবার দেখে একটা ফল্ট ধরেছে, ফল ধরার পরে এটা বলল 14/1/2026। তারপর আমি আবার এটা সমাধান করে 14/1/26 আবার পাঠিয়ে দিয়েছি, সাবমিট করেছি। আবার রিসাবমিশনের জন্য আবারই করেছে যে আবার আপনি রিসাবমিশন করেন, এই ডকুমেন্ট দরকার বা এটা আপডেট করে দেন। এভাবে বেশ কয়েকবার 15/1/26। তারপর আবার এটা আমি আবার পরে সাবমিট করেছি, করার পরে আবার এই যে 21/1 লাস্ট, এটা উনি আবার সাবমিট করতে বলেছে, মানে মেয়াদ নেই। তারপরে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন সেটা হবে না, এটা হলো যারা ফার্মাসিস্ট তাদের রেজিস্ট্রেশন লাগবে। তখন আমি তাকে মেসেজ দিলাম, এই যেটা লিখে দিলাম যে আসসালামু আলাইকুম স্যার, সবিনয় বিনীত নিবেদন এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় ফার্মাসিস্ট হিসেবে আলাদা কোনো সার্টিফিকেট বা কোর্স বিদ্যমান নেই। হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য পৃথকভাবে ফার্মাসিস্ট লাইসেন্স বা ডিপ্লোমা প্রদানের কোনো ব্যবস্থা বর্তমানে প্রচলিত নেই এবং পূর্বেও ছিল না। হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমাদের ডিএইচএমএস, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্সের সিলেবাসের মধ্যেই ওষুধের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, প্রস্তুত প্রণালীর ডিসপেন্সিং ও ব্যবহার সংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এই কারণে আলাদা করে ফার্মাসিস্ট সার্টিফিকেট প্রদান করা আমার পক্ষে সম্ভব নয়। বিষয়টি সদয় বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটা আমি কমেন্টে লিখে দিয়েছি। আমি যে আবেদন করেছি এটা শুধুমাত্র যে আমাদের টাঙ্গাইলের ড্রাগ দেখবে এমনটি না, এটা ডিজিডি এর যে মেন হেড অফিসের যে ডিজি আছেন তিনি আমার এই মেসেজগুলো দেখবেন, এই জন্য এখানে কমেন্ট আকারে লিখে দিয়েছি। দেওয়ার পরে তারপর আবার এটা দিয়েছি হলো কত তারিখে, এই যে 13/1/2026, গত মাসের 13 তারিখে। আবার তারপরে ডিএইচএমএস সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন আবার সাবমিট করতে বলেছে। তারপরে ডিএইচএমএস চিকিৎসক রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপডেট করে পুনরায় সাবমিট করা হয়েছে। অনুগ্রহ করে যাচাই করে লাইসেন্স প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন। তারপরে আবার 30 তারিখে আমি দেখলাম যে আমার যে আগের রেজিস্ট্রেশন কার্ডটি ছিল সেই কার্ডের মেয়াদ 2 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। আগের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ছিল 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে এটা তিনি যাতে ভুল ধরতে না পারেন সেই জন্য এই যে এই রেজিস্ট্রেশন কার্ডটা যে ছিল, এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ছিল এই যে 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ এই মাসের 2 তারিখে, এই যে আজকে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2 ফেব্রুয়ারি 2026। তিনি যাতে ভুল ধরতে না পারেন সেই জন্য আমি আবার এটা নবায়ন করে তাৎক্ষণিক নিয়ে এসে পরে আবার তাকে আমি মেল করে দিয়েছি। আচ্ছা, মেল করে দেওয়ার পরে তারপর আমি পাঠিয়েছি যে মহোদয়, এটা পাঠিয়েছি গত 3 দিন আগে, যে মহোদয় আমার চিকিৎসক রেজিস্ট্রেশন সনদ নাম্বার অদ্য 26 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশন কাউন্সিল থেকে আগামী 3 ফেব্রুয়ারি 2031 তারিখ পর্যন্ত চূড়ান্তভাবে নবায়ন করা হয়েছে। সদয় পর্যালোচনার জন্য নবায়নকৃত পৃষ্ঠাসহ নতুন সনদের স্পষ্ট রঙিন কপি পুনরায় দাখিল করা যাবে। আশা করি দ্রুত লাইসেন্সটি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই মেসেজ দিয়ে রেখে দিয়েছি।
এখন হলো তাদের দায়িত্ব। আপনার কাজ হচ্ছে আবেদন করা পর্যন্ত। আপনার কাজ এই আবেদনটা করার পরে এই যে আবেদন করলেন, আবেদনের যে কপিটা, এই যে আপনি আবেদন করেছেন, এই যে এটা হলো আবেদনের কপি। হ্যাঁ, এটা হলো আবেদনের কপি। এটা প্রিন্ট করে আপনার চেম্বারে সুন্দর করে রেখে দিবেন। এতটুকু পর্যন্তই আপনার কাজ। এই যে চেম্বারের ছবি চেয়েছিল, পরে ছবি তুলে, এই যে ছবিগুলো তুলে এগুলো আপলোড করা হয়েছে। এই তো চেম্বারের ছবি তুলে তারপরে ওই সাইটে আপলোড করা হয়েছে। এই যে পিওর হোমিওপ্যাথি সেন্টার টাঙ্গাইল। আপলোড করার পরে এখানের যে নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বার, এটা সুন্দর করে এটা দুইটা একত্র করে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখতে হবে, যাতে সবাই দেখতে পারে। তারা যদি আসে, পরিদর্শনে আসে, তখন যাতে এটা দেখতে পারে, এই জন্য এটা করে রাখতে হয়। আর এর মাঝখানে যদি কোনো সময় মোবাইল কোর্ট আসে বা ম্যাজিস্ট্রেট আসে চেম্বারে, যে ড্রাগ লাইসেন্স ব্যাপারে বলে, তাহলে হলো আবেদনের কপিটা দেখালে হবে যে আমি আবেদন করেছি। যদি না দেয় সেই ক্ষেত্রে আমি কি করব। আপনার প্রয়োজনীয় সকল যে কাগজগুলো দেখালাম এগুলো যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আপনি সঠিকভাবে আবেদন করেন, ড্রাগ লাইসেন্স দিতে বাধ্য থাকবে। কোনো অসৎ উপায় অবলম্বন করতে হবে না। এই ছিল আমার আজকের যে ক্লাসের বিষয়বস্তুগুলা, এই নিয়ে আলোচনা। যদি এর মাঝখানে কারো কোনো কোশ্চেন থাকে, আর একটা বিষয় আপনারা রাখবেন চেম্বারে, যেমন এই যে বাংলাদেশ গেজেট, ডাক্তারি নাম নিয়ে যে এত ঝামেলা, কোনো কোনো ম্যাজিস্ট্রেট হয়তো বলতেও পারে যে আপনি ডাক্তার লেখেন কোন হিসেবে, কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে। আমাদের যে গেজেট পাস হয়েছে, এই যে সোমবার 13 নভেম্বর 2023, এই যে গ্যাজেটের মধ্যে উল্লেখ করা আছে সুন্দর করে যে হোমিওপ্যাথিক ডাক্তাররা নামের আগে ডাক্তার লিখতে পারবেন কি পারবেন না। এই জন্য গ্যাজেটের কপিটা আমাদের চেম্বারে সুন্দর করে সাজিয়ে রাখা বা চেম্বারে রেখে দেওয়া দরকার, যাতে কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি আসে তাহলে আমরা দেখাতে পারি। চেম্বারের সকল কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে আপনার মনে কোনো ভয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। যখন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসবে, তখন আপনার চেম্বার বন্ধ করে চলে যেতে হবে না। যেমনটি অন্যান্য ফার্মেসিতে আমি অনেক দেখেছি, যে যদি শুনে বাজারের কোনো এক কর্নারে ম্যাজিস্ট্রেট আসতেছে, তাহলে বন্ধ করে দৌড়। এটা আপনাকে করতে হবে না, যদি আপনার চেম্বারের সকল কাগজপত্র এবং আপনার মনের দিক থেকে সাহস থাকে। এটা করতে হবে না, ঠিক আছে? যদি কোনো কাগজ সম্পর্কে কারো কোনো ধারণার প্রয়োজন হয়, তাহলে এখন প্রশ্ন করতে পারেন। কোনো ব্যাপারে যদি জানার থাকে, যে হ্যাঁ এই ব্যাপারে একটু জানার ছিল চেম্বারের আসসালামু জন্য। আলাইকুম স্যার। জি বলুন। স্যার, টিন সার্টিফিকেটের ব্যাপারে আমার একটু জানার ছিল। আমি যতদূর জানি, যারা আই কার্ড দেয় শুধু তারাই টিন সার্টিফিকেটটা পায়। এখন যারা ডাক্তার হয়ে চেম্বার দিয়ে, এদের তো আয় নাই, আয় শুরু করবে। তো সেক্ষেত্রে আসলে এটা কি তারা পাবে? টিন সার্টিফিকেট লাগবে, এটা উল্লেখ করা আছে তাদের ফর্মের মধ্যে, উল্লেখ করে দিয়েছে। যেমন এই যে এখানেও আয়কর রিটার্নের ফটোকপি, এই যে নতুন খুচরা ড্রাগ লাইসেন্সের জন্য আয়কর তো আমরা তো দিচ্ছি না। আয়করটা হচ্ছে ই রিটার্ন, যেটা টিন সার্টিফিকেট ট্যাক্স ইনকাম সার্টিফিকেট, যেটা নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা যে কেউ খুলতে পারে, কিন্তু এটা সাবমিট করার পরে, অর্থাৎ আমার যা ইনকাম বাৎসরিক বা বছর শেষে আমার কত টাকা ইনকাম থাকতেছে, যাদের ইনকাম বছর শেষে খরচের পরে, যাদের ইনকাম 3,50,000 টাকার কম, তাদের কোনো আয়কর সরকারকে দিতে হয় না। আর যাদের ইনকাম 3,50,000 টাকার বেশি বছরে, সারা বছর খরচের ইনকাম এবং খরচের পরে যে টাকা অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে তার বাৎসরিক আয়। এই আয়টা যদি 3,50,000 টাকার উপরে হয়, তাহলে তাকে অবশ্যই সরকার, গভর্নমেন্টকে একটা মিনিমাম যে আয় সে কর, সেটা দিতে হবে, গভর্নমেন্টকে দিতে হবে। এটা এটা প্রত্যেক নাগরিকেরই উচিত। হ্যাঁ, এই জন্য আপনারা হিসাব করে দেখবেন যে আপনার মাসে ইনকাম কত, আয় কত, আর ব্যয় কত, এগুলো সবকিছু হিসাবের পর মাসে কত অবশিষ্ট থাকে বা বৎসরে কত অবশিষ্ট থাকে। বৎসরে যদি 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকার কম হয়, তাহলে আপনাকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে না, সেই ক্ষেত্রে আপনি শুধু ই রিটার্ন সাবমিট করলেই আপনাকে যে কাগজটা দিবে, ই রিটার্ন সাবমিটের যে ডকুমেন্টটা, ওইটা হলে আপনি ড্রাগ লাইসেন্স করতে পারবেন। জি, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের আলোচনার ব্যাপারে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন ছিল, আপনি অনেকগুলা কথা বলছেন, আমরা তো সবাই মানে নতুন, এতগুলা কথা বা এতগুলা সার্টিফিকেট এভাবে সাবমিট করা আমরা আসলে মাথায় সব উপর দিয়ে যাচ্ছে মনে হইতেছে। স্যার, আমরা বুঝতেই পারতেছি না কি প্রশ্ন করব।
এখন আপনার যে ক্লাসটা আবার 2-3 বার দেখার পরে হয়তো বা মাথায় কিছু যাবে, তারপর হয়তো বা প্রশ্ন করতে পারবো। এখন সমস্যা নেই। মানে প্রেজেন্ট টাইম আমরা মনে হয় না প্রশ্ন করতে পারবো, আমার আচ্ছা, ব্যক্তিগত অভিমত। না না ঠিক আছে। ক্লাসটা অবশ্যই রেকর্ডটা ওই ফেসবুক যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে দিয়ে দিব। দেখার পরে কোনো কোশ্চেন থাকলে ওইখানে কমেন্ট করে জানালে পরবর্তীতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি স্যার। যেহেতু এটা ডিপ ক্লাস না, এই জন্য ক্লাসটা একটু দ্রুতই নেওয়া হয়েছে। কথাটা স্পিডটা বেশি ছিল মনে হয়। যখন আমরা ডিপলি কথা বলবো তখন ইনশাআল্লাহ ধীরে সুস্থে কথা বলবো আপনাদের বোঝার জন্য। জি, আপনারা সবাই একমত, বুঝতে পেরেছি। সমস্যা নেই। এইটার ভিডিওটা যখন দেখবেন ধীরে সুস্থে, চেম্বার যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য ইনশাল্লাহ অনেক উপকার হবে আশা করি। আমি নিজেও যখন ড্রাগ লাইসেন্স করার জন্য গিয়েছি, যাওয়ার পর শুনেছি, তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে নতুন ড্রাগ লাইসেন্সের জন্য কত টাকা লাগে বা কি কি লাগে, তখন আমাকে সরাসরি বললো যে ড্রাগ লাইসেন্স তো এখন দেয়ই না, ড্রাগ লাইসেন্স দেয় না এখন নতুন করে। বললাম যে যদি কোনোভাবে ম্যানেজ করা যায় কত মতো লাগে, যে 15-20 হাজার টাকা ধরে রাখেন। আমাকে এই কথা বললো যে ও আচ্ছা আচ্ছা 15-20 হাজার টাকা, আচ্ছা দেখি দেয় কি না দেয়। আমার কাজ হচ্ছে সকল কাগজপত্রগুলা সঠিক করে বৈধ করে তারপরে ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে তাহলে, মায়া ম্যাডাম আসতেন? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে ইনশাল্লাহ শেষ করে দিতে পারি। স্যার আমরা কি শেষ করে দিব? জি ম্যাডাম। ধন্যবাদ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আমরা অনেক আশাবাদী যে আমাদের এত সুন্দর প্রয়োজনীয় তথ্যগুলি আমাদের আগামী দিনগুলিতে এবং আমাদের চেম্বার ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক অনেক উপকারে আসবে। সে প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। ততদিন পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে আবার আমরা সবাই একসাথে হব। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। ড্রাগ লাইসেন্সের ব্যাপারে আপনাদের যদি কারো কোনো অভিমত থাকে বা কোনো সহযোগিতার প্রয়োজন হয় যে হ্যাঁ ভাইয়া আমাকে এটা সহযোগিতা একটু করুন, তাহলে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব, কোনো সমস্যা নেই। আপনারা বৈধভাবে হালাল পন্থায় সব কিছু করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। ডাক্তার গোলাম রাব্বানী রাসেল, বিশুদ্ধ হোমিওপ্যাথি সেন্টার, টাঙ্গাইল।